স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। ট্রাক চাপায় গাজীপুরে সিএনজি অটোরিকশার নারী যাত্রী সহ ৩ জন নিহত হয়েছে। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে গেছে ঘাতক ট্রাক চালক। গেল ১.৫ দশকে বিদেশে কর্মসংস্থান হয়েছে কোটি মানুষের। প্রবাসী আয়ে এগিয়ে দক্ষিণের জেলাগুলো বরাবরই পিছিয়ে উত্তর। রংপুরে প্রবাসীর সংখ্যা ৪০,০০০-এরও নিচে। বিভাগে রিক্রুটিং এজেন্সি না থাকা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর নিষ্ক্রিয়তাই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। বিদেশে যাব, এটা যে যাওয়ার মতো একটা অফিস আছে বা যাবো এখানে সাজেশন নিব যে এই দেশে যাব বা এই কাজ করব, এগুলো আমরা জানিই না। বিদেশে যাওয়ার যে একটা সরকারিভাবে ব্যবস্থা আছে, তারা ক্যাম্পেইন করে চাইলে কিন্তু এটা প্রচার করতে পারে। আয় কম হওয়াতে তাদের স্বাভাবিকভাবে তাদের সঞ্চয় কম। এখানে যে একটা বিপুল অর্থের পরিমাণ তাদের দরকার হয়, এটা হচ্ছে তারা জোগাড় করতে পারে না। ওই এজেন্সির দ্বারস্থ হতে গিয়ে যেই টাকায় বিদেশে যাওয়ার কথা তার চেয়ে বহুগুণ বেশি দিয়ে তারা বাইরে যেতে হয়। এখন জনপদে এই নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই গাজীপুরের সড়ক দুর্ঘটনা প্রসঙ্গ। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে উপজেলার মাওনা ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নামা সুলাই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরে যাচ্ছিল। নামা সুলাই এলাকায় পৌঁছালেই ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটির সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যান ৩ জন। এই সময় গুরুতর আহত একজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের পরিচয় জানা গেলেও বাকি 2 জন নিহতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। 3 জনের লাশ পাইছি, একজনের লাশ শনাক্ত হয়েছে, আর 2 জনের লাশ আমরা চেষ্টা করতেছি শনাক্ত করার জন্য। আর বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন। আমরা থানায় নিচ্ছি, থানায় নেওয়ার পরে যে আইনগত যেটা ব্যবস্থা হয় সেটাই আমরা করব। প্রবাসী আয়ে ভর করে যেখানে আমূল বদলে গেছে দেশের দক্ষিণ জনপদের অনেক জেলা, সেখানে রংপুরের তরুণদের কাছে তা এখনও অধরা। গেল 1.5 দশকে বিদেশে কোটি মানুষের কর্মসংস্থান হলেও রংপুর থেকে এই সংখ্যা এখনও 40,000-এর নিচে। বিভাগের রিক্রুটিং এজেন্সি না থাকা, অতিরিক্ত অভিবাসন ব্যয় সহ শ্রম বাজার সম্পর্কে ধারণা না থাকা এবং সরকারি খাতের দপ্তরগুলোর নিষ্ক্রিয়তা উত্তর জনপদকে ক্রমশই পিছিয়ে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মোকাররম হোসেন। উত্তর জনপদের সঙ্গে মঙ্গা, অভাব আর দারিদ্রতার সম্পর্ক যেন নিয়তির অনিবার্য বাস্তবতা। এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের ক্ষেত, কৃষি নির্ভর অর্থনীতির যে চিত্রই তুলে ধরুক না কেন, বেকারত্ব আর অদক্ষতাও এখানকার করুণ বাস্তবতা। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরের 8 জেলা নিয়ে গঠিত 16,374 বর্গ কিলোমিটার আয়তনের রংপুর বিভাগে প্রায় 1.25 কোটি মানুষের বাস। কাগজে কলমে শিক্ষিতের হার 70% বলা হলেও বড় পরিসরে কর্মসংস্থান বলতে কেবল নীলফামারীর সৈয়দপুরে উত্তরা পিজেড, যেটি এখানকার অর্থনীতির পুষ্টি যোগাতে কাজ করছে আলাদিনের প্রদীপের মতো। কিন্তু বিভাগের বাকি জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সিংহভাগ মানুষের আয়ের অবস্থা বেশ নাজুক। এই অঞ্চলে ইতিমধ্যেই শস্য বিপ্লব ঘটলেও তা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের ফারাক মেটাতে পারেনি। এমনকি দক্ষিণের মানুষের তুলনায় এখানকার মানুষের জীবনযাত্রার মানেও রয়েছে বিস্তর পার্থক্য। আর এই বৈষম্যের নেপথ্যে রয়েছে উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের নিম্ন হার। বিদেশে যাব, এটা যে যাওয়ার মতো একটা অফিস আছে বা যাবো এখানে সাজেশন নিব যে এই দেশে যাব বা এই কাজ করব, এগুলো আমরা জানিই না। না জানলে কিভাবে আমরা জয়েন করতে পারি।
পরিসংখ্যান বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 16 বছরে রংপুর জেলা থেকে কাজ নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন 33,104 জন। অথচ একই সময় সারা দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে 95,62,716 জন। সেই হিসেবে রংপুর থেকে জনশক্তি রপ্তানির হার মাত্র 0.34%। আমরা যে বিদেশে যাব, এখানে আমাদের এই লাভবানগুলো হবে বা কীভাবে না সহজ উপায়ে যাইতে পারি, এর ক্যাম্পেইন খুব কম দেখি। বিদেশে যাওয়ার যে মানে একটা সরকারিভাবে ব্যবস্থা আছে, তারা ক্যাম্পেইন করে চাইলে কিন্তু এটা প্রচার করতে পারে। তাহলে দেখা যাবে যে এই অঞ্চলে মানুষের ভিতরে হচ্ছে বিদেশে যাওয়ার প্রবণতাটাও বেড়ে যাবে। অথচ গেল এক যুগে কেবল কুমিল্লা জেলা থেকে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় 10 লাখ। বৈদেশিক কর্মসংস্থানের নিম্নহারের কারণে শিল্পায়ন কিংবা বিদেশি বিনিয়োগ উভয় ক্ষেত্রেই পিছিয়ে রংপুর অঞ্চল। স্বল্প মূল্যে স্থানীয়ভাবে বিক্রি করা শ্রমের মাধ্যমে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হতে পারছেন না এই অঞ্চলের মানুষ, বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। আয় কম হওয়াতে তাদের স্বাভাবিকভাবে তাদের সঞ্চয় কম। এই সঞ্চয় কম হওয়ার কারণে বিদেশে যাওয়ার যে প্রবণতা, এখানে যে একটা বিপুল অর্থের পরিমাণ তাদের দরকার হয়, এটা হচ্ছে তারা জোগাড় করতে পারে না। আর যে অর্থটা দিয়ে তাদেরকে বাইরে যেতে হয়, এটার পরিমাণটা মধ্যস্বত্বভোগী এবং অন্যান্য বিভিন্ন এজেন্সি পার হয়ে তারপর ঢাকায় গিয়ে তাদেরকে ওই এজেন্সির দ্বারস্থ হতে গিয়ে তারা যেই টাকায় বিদেশে যাওয়ার কথা তার চেয়ে বহুগুণ বেশি দিয়ে তারা বাইরে যেতে হয়। এদিকে গেল বছরের নভেম্বর পর্যন্ত সারা দেশ থেকে 9,06,355 জন কর্মসূত্রে বিভিন্ন দেশে পাড়ি জমালেও রংপুর বিভাগের 8 জেলা থেকে এই সংখ্যা মাত্র 21,670 জন। গেল বছর দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে 5,108 জনের, যেটি রংপুর বিভাগের সর্বোচ্চ। আর 4,321 জন গিয়েছে রংপুর জেলা থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ঠাকুরগাঁও থেকে 2,589, নীলফামারী থেকে 2,254, লালমনিরহাট থেকে 1,650 আর পঞ্চগড় থেকে এ সংখ্যা মাত্র 1,445 জন। এছাড়া শস্য ভাণ্ডার দিনাজপুর থেকে প্রবাসী কর্মীর সংখ্যা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে 4,303 জনে। উত্তর জনপদে বিপুল পরিমাণে কর্মঠ জনশক্তি থাকলেও কর্মসংস্থানের অভাবে তাদের শ্রমের সঠিক ব্যবহার করা যাচ্ছে না, যার ফলে নিম্ন আয়ের মানুষরা বের হতে পারছে না দারিদ্র্যের দুষ্টচক্র থেকে। অথচ এই জনশক্তিকে বিদেশে রপ্তানি করে আয় করা যেত বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা, কিন্তু উত্তর জনপদে কোনো রিক্রুটিং এজেন্সি না থাকা কিংবা অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে সেদিকেও সুদৃষ্টি দেওয়া যাচ্ছে না। এই সমস্যা সমাধান কিংবা বেকারত্বের বোঝা কমাতে সবার আগে উদ্যোগী হতে হবে এই রাষ্ট্রকেই। নিডটাকে অ্যাসেস করে প্রপারলি যেই লোকগুলো যেতে চায় তারা যাতে মানে মাঝখানে দালালের দৌরাত্ম্য থেকে বের হয়ে সরাসরি কোনোভাবে যদি যেতে পারে, তাহলে হয়তো এই জায়গাগুলো থেকে অনেকেই যেতে আগ্রহী হবে। এই অবস্থায় নতুন শ্রমবাজার সৃষ্টি কিংবা বিদ্যমান বাজারে অগ্রাধিকার ভিত্তিতে রংপুর বিভাগ থেকে বৈদেশিক কর্মসংস্থানের হার না বাড়ানো গেলে বেকারত্ব আর দারিদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আরও যে বহু পথ পাড়ি দিতে হবে একথা বলাই যায়। অবশ্য এজন্য বিপুল অর্থ খরচ করে রংপুরের 2 উপজেলায় 2টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হলেও সে তুলনায় মিলছে না উপকার। বিগত সরকারের গাফিলতিতে এসব প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে অবকাঠামো সর্বস্ব প্রতিষ্ঠানে। মোকাররম হোসাইন, এখন রংপুর। বছরের পর বছর লাখ লাখ রোহিঙ্গার বোঝা টানতে টানতে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য তারা এখন হয়ে দাঁড়িয়েছে বিস্ফোরা। তবে শঙ্কা আছে যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতিরও। তবুও তাদের ফেরত পাঠাতে জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা ছাড়া বিকল্প দেখছে না বিশ্লেষকরা। তারা বলছেন 1 লাখ রোহিঙ্গার সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার গোটা পৃথিবীর কাছে অনন্য নজির স্থাপন করেছে। এর মাধ্যমে ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যুটি আবারও বিশ্ব দরবারে আলোচনার টেবিলে চলে আসবে। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। এ তৃষ্ণা হয়তো মিটে যায় টিউবওয়েলের স্বচ্ছ কোমল পানিতে, কিন্তু ঘরে ফেরার যে আজন্ম তৃষ্ণা তা মেটাবে কে? বয়স যখন 7 থেকে 8 মাস তখন নির্যাতনের শিকার বাবা মার সাথে সীমান্ত পাড়ি দিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে। এখন তাদের বয়স 7 থেকে 8 বছর। রোহিঙ্গা ক্যাম্পে বড় হওয়া এই শিশুরা বলছেন তাদের মাতৃভূমিতে ফিরে যেতে মন চায়, কিন্তু অন্তরে জুলুমের ভয়। জুলুম করবে, গুলি মেরে ফেলবে আমাকে, চাই না। অনেক ইচ্ছা করে ফিরে যেতে আমাদের। এখন আসছি 12 বছর, 1.5 সপ্তাহ আসছি। আমার মা বোনের জুলুম গেছে মগ বাড়ি। 2017 সালে সীমান্তে যে ঢল নেমেছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, সরকারি হিসেবে এখন তা 13 লাখের মতো। যদিও বেসরকারি হিসেব বলছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা আরও
কয়েক লাখ বেশি। যখনই প্রত্যাবাসনের আলোচনা ওঠে তখনই রোহিঙ্গাদের দাবি নাগরিকত্ব আর ভিটামাটি বুঝিয়ে দিয়ে তাদেরকে নিতে হবে মর্যাদার সাথে। নিজের বাড়ি, নিজের আইডেন্টি কার্ড, মানি, নাগরিকত্ব সব দিতে হলে এখানে চলে যাবে। গলার কাটা হয়ে থাকা এই সংকট আরো কতদিন, কত মাস কিংবা কত বছর ধরে বয়ে যেতে হবে মানবিক বাংলাদেশকে। গত 7 মাসে 16টি অস্ত্র মামলায় 23 জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ। ক্যাম্পগুলোতে অস্ত্র ও মাদক ব্যবসার কথা এখন হরহামেশাই শোনা যায়। ঘটছে মানব পাচারের ঘটনাও। সব মিলিয়ে রোহিঙ্গাদের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির শঙ্কা নিয়ে বাংলাদেশকে সহ্য করে যেতে হচ্ছে এই বিস্ফোরা। আমাদের জন্য এটা বিরাট একটা বোঝা। 20 লক্ষ মানুষকে আমরা এখানে রাখছি, আমরা রাখতে বাধ্য হয়েছি হয়তোবা, বা আমরা উদারতা দেখেও তাদেরকে গ্রহণ করেছি সত্য, কিন্তু তাদের পরিচর্যা করার মতো সামর্থ্য আমাদের নাই। আমরা যদ্দূর পারি তা করতেছি, কিন্তু এই যে ইস্যুটাই হারিয়ে গেছিল, দলীয় সরকারগুলো এই ইস্যুটাকে আসলে এই রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান কোনো দলীয় সরকারের নাই। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আবার ফেরত পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর এখন জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। এদেরকে ফেরত পাঠানোর জন্য জিয়াউর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা জিয়াউর রহমানের একটা প্রথম কীর্তি বলতে পারেন। আমাদের শেষ ভরসা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব। তারা চেষ্টা করলে চীনকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইউরোপিয়ান ইউনিয়নকে অনেকটা নৈতিকভাবে বাধ্য করতে পারবে যাতে করে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটা ব্যবস্থা তারা করে। তবে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে 1 লাখ রোহিঙ্গাকে জড়ো করে ঐতিহাসিক যে ইফতার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা, তা গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত। 8-10 বছরে অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি হয়েছে আপনার বিভিন্ন দেশে, ইউক্রেনে, আপনার গাজায়, সিরিয়াতে। এইসব ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ক্রাইসিস থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাসটা একটু সরে গিয়েছিল। আমরা মনে করি যে জাতিসংঘ মহাসচিব এখানে আসায় ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা আবার এখানে আসবে এবং রোহিঙ্গাদের যে হ্রাসমান যে খাদ্য সাহায্য সেটা আবার হয়তো আরো বাড়বে। 1 লক্ষ লোক নিয়ে ইফতার করার ঘটনা যে খুব বেশি আছে দুনিয়াতে তা নয়। তাছাড়া 1 লক্ষ শরণার্থীকে নিয়ে ইফতার করার ঘটনা মনে হয় বিরল। কাজে উনি পারবেন ইচ্ছা করলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে। এটা আমার দৃঢ় বিশ্বাস, খুব লম্বা সময় লাগবে না। এদিকে প্রত্যাবাসনের ইস্যু ছাড়াও আরেকটি বড় সংকট এখন রোহিঙ্গাদের খাদ্য বাজেটে কাটছাঁট করার সিদ্ধান্ত। তবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন তার বাস্তবায়নই আপাতত জরুরি। জাতিসংঘ মহাসচিবের এই সফরে আবারও বিশ্ব মানচিত্রে নতুন করে আলোচনার জায়গা করে নিল ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যু। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের জন্য গলার কাটা রোহিঙ্গা সংকট সমাধান হবে, রোহিঙ্গারা মর্যাদার সাথে ফেরত যাবেন তাদের নিজ দেশে, সেটি কতটা আলোর মুখ দেখবে তা হয়তো সময় বলে দিবে। তবে আপাতত রোহিঙ্গাদের প্রত্যাশা জাতিসংঘ যাতে তাদের খাদ্য বাজেটে কোনো ধরনের কাটছাট না করে, অন্তত পক্ষে মৌলিক চাহিদা পূরণের জন্য তারা যাতে কোনো ধরনের অপরাধ প্রবণতার দিকে জড়িয়ে না পড়ে। অ্যান্তনিও গুতেরেস সদর দপ্তরে ফেরত গিয়ে তাদের এই মানবিক আবেদনগুলো ইতিবাচকভাবে তুলে ধরবেন জাতিসংঘ ফোরামে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বেলায়েত হোসাইন, এখন কক্সবাজার। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত জানাচ্ছি এখন জনপদে। সুনামগঞ্জের ছাতকে 9 বছরের এক শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাতক জামেয়া মাদানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার এক ৯ বছরের শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দায়েরের জন্য থানায় পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুরে একটি জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার রাত উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ৮৭ গ্রামে একটি জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এই সময় আসরে কাউকে না পেলেও জুয়া খেলার সরঞ্জাম সহ প্লাস্টিক এবং বাঁশ দিয়ে তৈরি করা একটি ঝুপড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, গেল কয়েক মাস ধরে রাতের আধারে ৮৭ গ্রামে জুয়ার আসর পরিচালনা করছে একদল জুয়ারি। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও জুয়ারিরা কাউকেই তোয়াক্কা না করেই জুয়ার কার্যক্রম চালিয়ে আসছিল। এর সাথে স্থানীয় প্রভাবশালী মহলের হাত থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। ঝালকাঠিতে অসাধু সমবায় সমিতির খপ্পরে নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ। গত এক বছরে শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বেশ কিছু সমবায় প্রতিষ্ঠান। লোপাটের সঙ্গে জড়িতদের খোঁজ করলেও মিলছে না কোনো হদিস। গ্রাহকদের টাকা ফেরত দিতে তদন্ত কমিটি গঠন করা হলেও নেই সেটিরও কোনো দৃশ্যমান অগ্রগতি। ঝালকাঠি থেকে আরও জানাচ্ছেন আলামিন তালুকদার। ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন। এখানকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম পেয়ারা চাষ ও কৃষিকাজ। এসব খেটে খাওয়া মানুষের সরলতার সুযোগ নিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য সমবায় সমিতি। এদের উদ্দেশ্য সহজে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে মানুষের পরিশ্রমের টাকা হাতিয়ে নেওয়া। কীর্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের শেকর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক সুমন মজুমদার সদস্যদের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ করে এখন লাপাত্তা। কিছুদিন আগেও ভাঙা টিনের ঘরে বসবাস করা সুমন মজুমদার লাখ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলেছেন বিশাল ভবন। এছাড়া সমিতির শেয়ার হোল্ডারদের নামে ৭ বিঘা জমি ও ডুমুরিয়া বাজারে সমিতির কার্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। এই সমিতি ৫ বছরে দ্বিগুণ লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫ শতাধিক গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে। আত্মসাৎ করবে এটাই তাদের চিন্তাধারা ছিল, জনকল্যাণের জন্য তারা কিছু করে নাই। আমার এই কাজ করিয়ে ২ লক্ষ টাকা জমা করলাম, দেবো বলতে বলতে পরবর্তীতে একদিন দেখা গেছে যে হাওয়া হইয়া চলে গেছে। যে ব্যক্তি 500 টাকার বাজার কোনকে ঠিক মতো খাইতে পারতে না, হে একটা 2 তলা বিল্ডিং করে ফেলাইছে। শিকড় সমবায় সমিতির মতো প্রতারণার ফাঁদে পড়ে শুধুমাত্র কীর্তিপাশা ইউনিয়নেই নিঃস্ব হয়েছেন কয়েক হাজার গ্রাহক। সঞ্চয়কারীদের শ্রম ও ঘামের সঞ্চিত প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া এসব সমিতির অফিসে এখন ঝুলছে তালা। এতে দিশেহারা সঞ্চয়কারীরা। কোটি কোটি টাকা নিয়ে হাওয়াই গেছে। আমরা ফকির, এলাকা ফকির। এখন টাকা তো রাখছি যে 5 বছরে ডাবল দেবে। গরু বাছুর বিক্রি করে গিয়ে অনেকে রাখছে, সেই টাকাগুলো নিয়ে তারা পালাই গেছে, অনেকেই পাইতেছে না, অনেক মানুষ এখন পথে বয়ে গেছে। এদিকে অভিযোগের ভিত্তিতে উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বেশ কয়েকটি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ছাড়া এ তদন্ত কমিটির নেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। ইতিমধ্যে অনেকগুলো সমিতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং পাশাপাশি কিছু সমিতির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম এখনো চলমান আছে। কিছু অসাধু সমবায় তাদের টাকা পয়সা নয়ছয় করছে, এটা নিয়ে আমরা ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন করার জন্য লোক নিয়োগ করছি। ঝালকাঠি জেলায় নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ৪৯১টি। এর মধ্যে ১৪টি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু বাস্তবে ঝুঁকিপূর্ণ এসব সমিতির সংখ্যা আরও বেশি। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। পুষ্টিগুণ এবং অর্থকরী ফসল হিসেবে দিন দিন জনপ্রিয় হচ্ছে ভুট্টা। মেহেরপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০০ হেক্টর বেশি জমিতে ভুট্টা আবাদ হয়েছে। উৎপাদনের সম্ভাব্য বাজার মূল্য দাঁড়িয়েছে ৬৭৮ কোটি টাকারও বেশি। ফলে ভুট্টা চাষের দিকেই ঝুঁকছেন কৃষকরা। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। মেহেরপুরের মাঠ জুড়ে এখন ভুট্টার সমারোহ।
জেলায় এবার ভুট্টা চাষ হয়েছে 17,950 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। প্রতি বিঘা ভুট্টা চাষে খরচ হয় 15 থেকে 20,000 টাকা, আর বিক্রি হচ্ছে 55 থেকে 60,000 টাকায়। বিঘাপ্রতি লাভ থাকছে 25 থেকে 30,000 টাকা। ধান গমের বদলে লাভজনক হওয়ায় কৃষকরা ঝুঁকছেন ভুট্টা চাষে। 3 বিঘাতে 60,000 খরচ হয়েছে, যদি 50 থেকে 60,000 বেচতে পারি, 50-60 মন হারে ফলন যাবে, তাহলে পুরো আমি 1.5 লাখ টাকা বেচতে পারবো। বর্তমানে ভুট্টুটা আমাদের ভালো আছে, যদি আল্লাহ কিছু দেয় তাহলে হয়তো কিছুটা আমাদের ফিরে আসবে। সবকিছু তো লস হয়েছে, ভুট্টুতে আশা করি ভুট্টুতে থেকে আমরা লাভটা পূরণ করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে 2,24,375 টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার সম্ভাব্য মূল্য দাঁড়াচ্ছে 6,678 কোটি 73 লাখ টাকা। সমস্যা হয় নাই, যদি আপনার গরম বেশি পড়ে, এই সময় যদি আপনার ফল আর্মিওয়ার্মের আক্রমণ হয়, সাধারণত যে মোচার নিচে আক্রমণ হয়, এক্ষেত্রে আমরা ওই কীটনাশক স্প্রে করে এটা দমন করতে পারি। আর সামনে যেহেতু ঝড় বাতাসের সময় আসছে, এই জন্য ভুট্টা পরিপক্ক হওয়ার কিছুদিন আগে, পরিপক্ক হওয়ার পরে মাথাটা কেটে দিলে ভুট্টাটা জমিতে আর পড়ে যাবে না। গত বছর এই জেলায় 580 কোটি টাকা মূল্যের ভুট্টা উৎপাদন হয়েছিল। এবার উৎপাদন আরও বাড়াতে চাষিদের ক্ষতিকারক কীটপতঙ্গ দমনে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। আশা করি যে বর্তমানে যে আবহাওয়া আছে এবং আমাদের যে হাই ইল্ডিং ভ্যারাইটিগুলো, যেগুলো 12.5% উপরে উৎপাদন হেক্টরে, সেই ধরনের জাতগুলো এখানে চাষিরা আবাদ করে থাকে। আমাদের এই লক্ষ্যমাত্রা যে আমাদের টার্গেট পূর্ণ হয়ে মনে করি, এবং চাষিরা এটা চাষাবাদ করে ভালো দামও পাবে এবং তারা লাভবান হবে। ভুট্টা চাষিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি মোচা ব্যবহার হচ্ছে জ্বালানির বিকল্প হিসেবে। উৎপাদনের এই মাত্রা ধরে রাখতে পারলে ভুট্টা চাষ অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এখন মেহেরপুর। রাজশাহীর বাজারে তেল ডালের দাম স্বাভাবিক রয়েছে, তবে বাড়ছে বেশ কিছু মশলার দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর সাহেব বাজারে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তারা কি বলছেন, আর মশলার দাম বাড়তির কারণ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, রাজশাহীতে নিত্যপণ্যের এখন সবচেয়ে বেশি বেচাকেনা যেটি হচ্ছে মুদি যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেখানে, এবং আমরা লক্ষ্য করেছি রাজশাহীর বাজারে ডাল এবং তেলের দাম সহনীয় পর্যায়ে আছে, তবে তেলের সরবরাহ খানিকটা কম। এখানে দোকানিরা বলছেন যে পাইকারিভাবেও তারা কিন্তু পর্যাপ্ত সয়াবিন তেলের মজুদ পাচ্ছেন না, তবে যোগান পাচ্ছেন না। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যেই কতটুকু পেয়েছে সেইটুকু দিয়েই আসলে তাদেরকে সেটি আসলে বিক্রি করতে হচ্ছে, এবং এর চাহিদাটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং যে পরিমাণ আসলে চাহিদা থাকার কথা সেই পরিমাণ কিন্তু আসলে তারা যোগান দিতে পারছে না। অন্যদিকে আসলে মশলার দাম খানিকটা আসলে বেড়েছে। তারা যেটি বলছেন যে কিছু কিছু মশলার একটু যোগানের সংকটের কারণে এই দামটি বেড়েছে। বিশেষ করে এলাচের দাম বেড়েছে, লবঙ্গর দাম বেড়েছে, এবং একই সাথে কালো জিরার দাম বেড়েছে। সেক্ষেত্রে গেল কয়েকদিন আগে, গেল সপ্তাহেও যেমন 4,600 টাকা থেকে 5,600 টাকা কেজি দরে আসলে এই এলাচ বিক্রি হচ্ছে, এখন সেটি 6,000 থেকে 6,500 টাকা। তারা বলছেন যে সরবরাহ সংকট এবং আমদানি সংকটের কারণে এই অবস্থাটি হয়েছে না। একই অবস্থায় কালো জিরার ক্ষেত্রে 350 টাকা থেকে 420 টাকা পর্যন্ত এখানে কেজি দরে পাওয়া গেছে, কিন্তু আজকের বাজারে সেটি আসলে অনেক বেশি দাম, প্রায় 100 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত দেশি যে মশলাগুলো রয়েছে সেগুলো খুব একটা বেশি বাড়েনি। যেমন ধনিয়া বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা কেজি দরে, মেথি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মহুরি 160 টাকা থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে সেগুলো কিন্তু আসলে সহনীয় পর্যায়ে আছে। অন্যদিকে ডালের দাম খানিকটা আসলে কম রয়েছে। এখানে খেসারির ডাল 110 টাকা, এবং সোনামুখী মুগ যেটি সেটি 130 টাকা থেকে 160 টাকা সর্বোচ্চ পাওয়া যাচ্ছে, এবং মসুরের ডাল 105 টাকা থেকে প্রকারভেদে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুতরাং এক্ষেত্রে মুদির যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো খুব স্বাভাবিকভাবেই আসলে দরগুলো রয়েছে। অন্যান্য
রমজানের সময় আমরা যেই বিষয়গুলো আসলে দেখেছিলাম যে খানিকটা পণ্যের সরবরাহ সংকট দেখা গেছে এবং একই সাথে কিছুটা যোগানের স্বল্পতা ছিল, সেই ক্ষেত্রে এখন কিন্তু মশলার বাজারে কয়েকটি মশলা ব্যতীত কিন্তু আসলে অন্যান্য মশলাগুলো স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত সয়াবিন বা ডালের দাম না বাড়লেও সয়াবিনের শুধুমাত্র যোগানের সংকট রয়েছে বলে এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা আমাদেরকে জানাচ্ছে। তো রওশন, তারা বলছেন যে ঈদ সামনে আস্তে আস্তে এটির যোগান স্বল্পতা যদি থাকে তাহলে এই দামটি আরো বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। উত্তরের শহর সৈয়দপুরে দেশি ফলের দাম হাতের নাগালে থাকলেও বিদেশি সব ধরনের ফলের দাম বাড়তি। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর বাজার থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, ব্যবসায়ীরা সরবরাহ কম থাকার কারণ হিসেবে কি বলছেন, আর বাজারে বিদেশি ফলের চাহিদা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, বিদেশি ফলের যে দাম বাড়তি এটার জন্য ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কিছুটা ঘাটতির পাশাপাশি যে বাড়তি শুল্ক বা ভ্যাট আরোপ করা হয়েছে সেটার কারণে এই বিদেশি ফলের দামগুলো বেড়েছে, এরকমটি আমাদেরকে জানাচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। কিন্তু পাশাপাশি দেশি যে ফলগুলো আছে সেগুলোর সরবরাহ একটু কম হলেও এখন পর্যন্ত হাতের নাগালে আছে। রওশন, জানিয়ে রাখি এই নীলফামারীর সৈয়দপুর থেকে বিদেশি ফল চলে যায় হচ্ছে পুরো বিভাগে, অর্থাৎ সৈয়দপুরই হচ্ছে বিদেশি ফলের যে মূল আড়তটি, সেই আড়ত, এবং এখান থেকে রংপুর সহ পুরো বিভাগেই এখান থেকে চলে যায় এই বিদেশি ফলগুলো। আজকের দাম অনুযায়ী হচ্ছে ডালিম বিক্রি হচ্ছে 400 টাকা, মালটা বিক্রি হচ্ছে 260 টাকা, কমলা বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, আপেল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা পর্যন্ত, এবং আঙুর বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। আর এই রমজানের সময় সবথেকে বেশি চাহিদা যেটির থাকে সেটি হলো খেজুর। সেই খেজুর বিক্রি হচ্ছে 160 টাকা থেকে শুরু করে 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই খেজুর। তবে খেজুরের দাম অন্যান্য বারের তুলনায় কিছুটা কম বলছেন বিক্রেতারা। অন্যদিকে দেশি ফলের যদি আমরা বলতে চাই, দেশি ফলের মধ্যে আছে খেজুর, দেশি ফলের মধ্যে আছে তরমুজ, পেয়ারা, আনারস, বরই এবং কলা, এইগুলোর আধিক্যই আমরা সবথেকে বেশি দেখতে পাচ্ছি। এর মধ্যে সবথেকে বেশি দাম হচ্ছে কলার, যে অভিযোগটি আমাদের কাছে ক্রেতারা বারবারই করছেন যে কলার দাম প্রতি হালিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত নিচ্ছে, যে মালভোগ কলা যেটি সবথেকে সূচিত কলা। এছাড়া চাম্পা কলা বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 22 টাকা হালি, 25 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। এই কলার দামটি একেবারেই অনিয়ন্ত্রিত বলছেন বিক্রেতারা। এছাড়া যে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা, পেয়ারা বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা, বড়ই বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 80 টাকা, এবং আনারস বিক্রি হচ্ছে প্রতি পিস 50 থেকে 60 টাকা পর্যন্ত। তো এই যে দেশি ফলের এখনও পুরোপুরি মৌসুমটা শুরু হয়নি এমনটি বলছেন আমাদেরকে ব্যবসায়ীরা, যে আরও কিছুদিন পরে দেশি ফলের মৌসুমটি শুরু হলে তখন আরও দাম কমে আসবে। এবং এই ছিল রওশন আমার কাছে ফলের বাজার নিয়ে সবশেষ অবস্থা সৈয়দপুর থেকে। সৈয়দপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এদিকে ফেনীর বাজারে কমতে শুরু করেছে তরমুজ, আনারস সহ দেশীয় ফলের দাম, বাড়তি আপেল, মাল্টা, আঙ্গুর সহ বিদেশি ফলের দর। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের ট্রাঙ্ক রোড এলাকা থেকে জানাবেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, দেশীয় ফলের সরবরাহ কেমন দেখছেন, আর তরমুজ, আনারসের দাম কমার পরও আসলে ভোক্তাদের হাতের নাগালে এসেছে কিনা? রওশন, রমজানের শুরুর সময়টায় যেমন দেশীয় ফল তরমুজ, আনারস, সফেদা সহ অন্যান্য যেসব ফল ছিল, সে বেল যেসব ফল ছিল, সেসব ফলের যে দাম ছিল সেই দামের তুলনায় এখন কিন্তু বাজারে দেশীয় ফলের দাম কমেছে। আমরা বাজারে যদি দেখেছি যে রমজানের শুরুর সময়টায় তরমুজ প্রতি কেজি বিক্রি হচ্ছিল 60 থেকে 70 টাকায়, সেই তরমুজ এখন 40 থেকে 30 টাকায় নেমে এসেছে। এত বেশি যে আমরা দেখেছি যে তরমুজ 30 প্রতি বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে প্রতিটি তরমুজ আমরা দেখেছি যে 200 থেকে 200-250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যেসব তরমুজ রমজানের শুরুর সময় 300, 350, 400 টাকাও বিক্রি হয়েছে। অপরদিকে আমরা দেখেছি যে আনারস, পাহাড়ি যেসব আনারস, দেশীয় যেসব আনারস, সেসব আনারসের দামও কমেছে। আমরা আজকের বাজারে দেখেছি যে প্রতি হালি আনারস
বিক্রি হচ্ছে 80 থেকে 70 টাকার মধ্যে। যেসব আনারস কিন্তু রমজানের শুরুর মধ্যে অথবা এক সপ্তাহ আগেও যেসব আনারস হালি প্রতি বিক্রি হচ্ছিল 150 থেকে 200 টাকার মধ্যে। এছাড়াও আমরা দেখেছি যে দেশীয় যেসব ফল রয়েছে বেল, কুল এবং পেয়ারা, সব ধরনের ফলের দামই কিন্তু কম রয়েছে। আমরা ক্রেতাদের সাথে এবং কথা বলেছি, ক্রেতারা যেমন বলছেন যে বিদেশি আমদানিজাত যেসব ফল রয়েছে সেই সব ফলের চাইতে কিন্তু দেশীয় ফলের দাম কিছুটা কম আছে এবং অনেকটাই তাদের হাতের নাগালের মধ্যে রয়েছে। আমরা বাজারেও যেতে দেখেছি যে দেশীয় ফলের তুলনায় বিদেশি যেসব আমদানিজাত ফল রয়েছে সেসবের দাম কিন্তু তুলনামূলক বেশি। আজকের বাজারে আমরা দেখেছি যে আপেল প্রতি কেজি বিক্রি হচ্ছে যে 280 থেকে 300 টাকায়, মালটা বিক্রি হচ্ছে যে 320 থেকে 350 টাকায়, আঙুর বিক্রি হচ্ছে যে 450 থেকে 500 টাকায়, 550 টাকার মধ্যে। এছাড়াও মালটা বিক্রি হচ্ছে যে 250 থেকে 280 টাকার মধ্যে। বিক্রেতারা যেমনটি বলছেন যে বাজারে আমদানিজাত যেসব বিদেশি ফল রয়েছে সেসব ফলের সরবরাহ কিছুটা কম রয়েছে এবং যেসব বিদেশিজাত ফলের যে শুল্ক বারবার বাড়ানোর পরে তারা কিন্তু সেসব দাম নির্ধারণ করতে পারছে না, যার ফলে কিন্তু বিদেশি ফলের দাম বাড়ছে এবং দেশীয় ফলের দাম কিছুটা মানুষের হাতে নাগালে রয়েছে। এই ছিল ফেনী টাঙ্গির থেকে আমাদের কাছে সর্বোচ্চ। দেশি এবং বিদেশি ফলের দাম দর জানাতে আমাদের সাথে ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি এখন জনপদে। সারা বছরের তুলনায় রোজায় মুড়ির উৎপাদন এবং চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আধুনিক মেশিনে উৎপাদন হলেও এখনও হাতে ভাজা মুড়ির কদর কমেনি। রোজার শুরু থেকেই মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছে সাতক্ষীরার উত্তর গাভা গ্রামের ৮০টি পরিবার। আয়ের প্রধান উৎস হাতে ভাজা মুড়ি হওয়ায় গ্রামটি এরই মধ্যে মুড়ি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। মাসুদ রানার ছবিতে আহসান রাজীবের প্রতিবেদন। প্রতিদিন ভোর থেকে শুরু হয় মুড়ি তৈরির কাজ। মাটির পাত্রে বালি গরম করে চাল আর লবণ পানির মিশ্রণ ঢেলে নাড়াচাড়া করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয় সাদা মুড়ি। সনাতন পদ্ধতিতে হাতে ভাজা এই মুড়িতে কোনো ধরনের ইউরিয়া বা কেমিক্যাল ব্যবহার হয় না, যে কারণে বাজারে চাহিদা আছে বেশ। সাতক্ষীরা সদরের গাভা গ্রামের প্রতিটি বাড়িতে চলে মুড়ি তৈরির কাজ। এসব মুড়ি প্যাকেট করে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার, আশাশুনি, বড়দল, পারুলিয়া, নলতা, কালীগঞ্জ সহ আশেপাশের বড় বড় হাট বাজারে পাইকারি বিক্রি করা হয়। আমাদের গাভাগাড়ে 40 থেকে 50 জন মুড়ি ভাজে। প্রতিদিন এক বস্তা ভাজে, কেউ 50 কেজি ভাজে, কেউ 100 কেজি ভাজে। 30 থেকে 35 বছর পর্যন্ত ভাজা হচ্ছে, আর এখন রোজার সময় বেশি মুড়ির চাহিদা। মিলের মুড়িগুলো হয় ইউরিয়া দিয়ে ভাজা, কিন্তু আমাদের এটা লবণ দিয়ে ভাজা, এটাতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না। নানা সংকট থাকলেও এখনও পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন এই গ্রামের 80 ঘর মানুষ। সারা বছর কম বেশি মুড়ি বিক্রি হলেও রোজার মাসে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তবে চালের দর বাড়লেও সেই তুলনায় দাম বাড়েনি মুড়ির। 90 থেকে 95 টাকা পাইকারি, এটা 110 টাকা পর্যন্ত খুচরা বিক্রি হয়। বর্তমানে বাজারে চালের দাম বেশির কারণে আমাদের মুনাফা একটু কম হচ্ছে। এটা আমরা বিভিন্ন বাজারে বিভিন্ন দরে বিক্রি করি, 90 টাকা করে পাইকারি আমরা বিক্রি করি। এটা সরকারে যদি সেইভাবে আমাদের একটু ইয়ে করতো, সহযোগিতা করে, তাহলে আমরা আরও আগ্রহ করি এই কাজটা করতে পারি, মুড়িটা ভালো ভাজতে পারি। হাতে তৈরি মুড়ির স্বাদের কারণে বেশ সুনাম রয়েছে। তবে অনেক অসাধু ব্যবসায়ী মেশিনে ইউরিয়া মিশ্রিত মুড়ি উৎপাদন করে হাতে ভাজা মুড়ি বলে বিক্রি করে প্রতারণা করছে। হাতে ভাজা মুড়ির স্বাদ ভালো, এই কারণে হাতে ভাজা মুড়ির স্বাদ ভালো বিধে আমরা হাতে ভাজা মুড়ি নিতে আইছি। কোনো মেডিসিন ব্যবহার হয় না, আর এই কলে ভাজা করে ওতে অনেক কিছু দেয়, ওটা হলো ভেজাল। চাহিদা এখন এই রোজার রমজান মাসে চাহিদা হাতে ভাজা মুড়িটাই চাহিদা। বর্তমানে মেশিনে ভাজা মুড়ির বাজার দখল আর দক্ষ মুড়ি তৈরির কারিগরের সংখ্যা কমায় এই শিল্পটি হারিয়ে যেতে বসেছে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। শিব পূজার মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে দোল পূর্ণিমা উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর আবির খেলায় মেতেছে সনাতন ধর্মের তরুণ তরুণীরা। বিস্তারিত জানাতে বরিশাল শঙ্কর মঠ মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, দোল পূর্ণিমা উৎসব ঘিরে সারাদিনের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। দোল উৎসবকে ঘিরে নানা আয়োজনে কিন্তু উদযাপন করা হচ্ছে এবং এই মুহূর্তে বরিশালের ডিজে পার্টির সাথে নাচ
নাচছেন বরিশালের যারা তরুণ তরুণী রয়েছেন তারা। আমার পেছনের চিত্র যদি এই মুহূর্তে দেখাই তাহলে দেখবেন যে তারা কিন্তু নানা আয়োজনে আনন্দ করছেন এবং এই উৎসবকে ঘিরে সকাল থেকেই এই মন্দির প্রাঙ্গণে আমরা দেখেছি যে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের একটি ভিড়। এবং এই মুহূর্তে সকালে দোল উৎসব শুরু হয়েছে সকাল 10টার দিকে এবং তারপর থেকেই কিন্তু এই আয়োজনে আনন্দের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। এবং আরেকটু জানিয়ে রাখি যে সকাল 7:15টার সময় শিব পূজার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং তারপরে আবির খেলা শুরু হয়। বরিশালের বিভিন্ন জায়গা থেকে প্রায় 2000 তরুণ তরুণী তারা কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছেন এবং তারপর থেকেই কিন্তু আবির খেলায় অংশ নিয়েছেন। সেই আবিরের রং মেখে তারা কিন্তু এই মুহূর্তে ডিজে গানের সাথে নাচছেন, আনন্দ করছেন। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন যেখানে তরুণ তরুণীর অংশগ্রহণটাই কিন্তু সবচেয়ে বেশি। এছাড়া বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এখানে এসে এই উৎসব উদযাপন করছেন এবং বিভিন্নভাবে আনন্দ করছেন। বিশেষ করে যারা পরিবার পরিজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু এখানে আসছেন এবং এই দোলের আবির মেখে তারা কিন্তু আনন্দ উপভোগ করছেন। এবং শঙ্কর মঠ মন্দির প্রাঙ্গণে এই উৎসবটির আয়োজন করা হয় প্রতি বছরের মতো। এবছরও এই আয়োজনটি করা হয়েছে এবং যারা এখানে আগতরা রয়েছেন, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, তারা বলছেন আগামীতে এই উৎসব আরও বড় করে হবে এমন প্রত্যাশা। এবং এবার গত বছরের থেকেও বড় হয়েছে, আগামীতে যেন আরও সুন্দর পরিবেশে আরও বড় আকারে এই উৎসব আয়োজন করা হয় এমনটাই প্রত্যাশা নিয়েছেন। এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে এই উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন তারা করেছেন এবং আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন যারা আয়োজক কমিটির সদস্যরা রয়েছেন তারা। এবং এই উৎসবকে ঘিরে বরিশালের বিভিন্ন জায়গা থেকে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এই উৎসব উদযাপন করছেন। এবং এই উৎসবে প্রায় 2000 তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে ডিজে গানের সাথে কিন্তু নাচ পরিবেশন হচ্ছে। তো বরিশাল থেকে দোল উৎসবের এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন। দোল পূর্ণিমা উৎসবের আনুষ্ঠানিকতা বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। ময়মনসিংহে আজ থেকে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্রে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম কেমন চলছে আর কয়টি টিকাদান কেন্দ্রে এই টিকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে? সারা দেশের মতো ময়মনসিংহেও আজকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন টিকা কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকেই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসছেন এবং তারা এসে কিন্তু এখানে শিশুদের যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল কিন্তু খাওয়ানো হচ্ছে। এখানে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ক্যাপসুল এবং 12 মাস থেকে 5 বছরের কম অর্থাৎ 59 মাস পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে লাল রঙের ক্যাপসুল। এবং আমরা দেখছি যে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু যারা টিকা খাচ্ছেন শিশুদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসছেন ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন এরিয়াতেও কিন্তু সকাল 8টা থেকে এখানে ক্যাম্পেইন শুরু হয়েছে এবং ক্যাম্পেইনে কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসছেন এবং ক্যাপসুল খাওয়াচ্ছেন। আমি একটু যদি জানাই যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মোট 68,392 জন শিশুরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের এবং এখানে 240টি কেন্দ্রের মধ্যে কিন্তু এই টিকা খাওয়ানো হচ্ছে এবং জেলায় 6 থেকে 11 মাস বয়সী 92,728 জন শিশুকে এবং 12 মাস থেকে 59 মাস বয়সী 7,77,878 জন শিশুকে এই টিকার আওতায় আনার জন্য কাজ করছে জেলা এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের যারা কর্মী রয়েছেন তারা। এবং আমরা জেলা সিভিল সার্জনের কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে জেলায় মোট 3,519টি কেন্দ্র রয়েছে এবং সিটি কর্পোরেশনের কেন্দ্র সংখ্যা 240টি এবং সকাল 8টা থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু প্রায় 7,000-এর বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন এবং প্রায় 600 সুপারভাইজার কাজ করছেন এই
নিরবিচ্ছিন্ন এই টিকা শিশুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা অভিভাবকদের কাছে কথা বলেছি, অভিভাবকরা কিন্তু এ বিষয়ে বেশ সচেতন। তারা বিভিন্ন গণমাধ্যম এবং সিটি কর্পোরেশন এবং জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রচারণা, সেই প্রচারণার খবর পেয়েই কিন্তু তারা এই টিকা কেন্দ্রে এসেছেন এবং তারা তাদের সন্তানদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন। এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা এবং জেলা সিভিল সার্জন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সকাল থেকে ঠিক যেভাবে এই টিকা কার্যক্রম শুরু হচ্ছে, তারা আশা করছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা, যে পরিমাণ শিশুদেরকে এই টিকা খাওয়ানো হবে, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তারা আশা করছেন। সকাল 8টা থেকে যে টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে, এটি বিকেল 4টা পর্যন্ত চলবে নিরবিচ্ছিন্নভাবে। সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসলেই কিন্তু খুব সহজেই এই ভিটামিন এ ক্যাপসুল তাদের সন্তানদের খাওয়াতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরেই। আবারও ফিরে এলাম এখন জনপদে। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের তাঁত শিল্পীরা। মণিপুরী নারীদের তাঁতে বোনা শাড়ি, চাদর, গামছা, ওড়না সহ নানা পণ্যের চাহিদা এখন রয়েছে বাজারে। দেশ ছাড়িয়ে এসব পণ্য যাচ্ছে বিদেশেও। তবে তাঁতিদের অভিযোগ, সুতার দাম বাড়লেও সে অনুপাতে বাড়েনি কাপড়ের দাম। পুঁজি এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করলে এই শিল্পের সমৃদ্ধি ঘটবে বলে প্রত্যাশা তাদের। বিস্তারিত এম এ হামিদের প্রতিবেদনে। ঈদ সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী, মুসলিম মণিপুরী ও বাঙালি তাঁতশিল্পী নারীদের মধ্যে বেড়েছে ব্যস্ততা। উপজেলার আদমপুর, আলীনগর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে বেশিরভাগ মণিপুরীদের বাস। প্রথমে নিজেদের জন্য তাঁতে কাপড় বুনলেও এখন অনেকটা বাণিজ্যিকভাবেই চলছে তাঁতের কাজ। আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের তাঁতশিল্পী জুবেদা আক্তার শত কষ্টের মধ্যেও তাঁতের কাপড় বুনে চালান সংসার। ঈদ সামনে রেখে বেড়েছে তার ব্যস্ততা। তবে সরকারি সহযোগিতা না পাওয়ায় মহাজনের কাছ থেকে আগাম দাদন নিয়ে পড়েছেন সমস্যায়। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জুবেদার মতো অন্যান্যরাও। প্রান্তিক পর্যায়ের তাঁত শিল্পীদের ঋণ সহায়তার দাবি জানান তারা। আমরা ছোট ছোট এনজিও থেকে যে লোনটা নিতেছি, সেরকম যদি এখান থেকে না নিয়ে যদি আমরা বড় বড় সরকারি ভাবে যদি আমাদের সহযোগিতা সরকারে যদি করতো, আমরা যদি সেই সহযোগিতা পাইতাম, তাহলে আমাদের সেই পরিশ্রমের ফলটা আমরা ভালোভাবে পাইতাম। সেই ফলটা আমরা ভালোভাবে পাইতেছি। সুতাতে যদি একটু দাম কম থাকে, তাহলে আমাদের চাহিদা সব মানুষের চাহিদারও আমরা পূরণ করতে পারবো আর কি। আমরা নিজের মতন করে এই তাঁতগুলা তৈরি করতাম, সুতা কিনতাম, তারপরে আস্তে আস্তে করে আমরা আর কি এই কাপড়গুলো এখন তৈরি করে বিক্রি করে। কোনো সরকারের কোনো সহযোগিতা পাই না আমরা। কালের আবর্তে মণিপুরীদের কাছ থেকে বাঙালিদের মধ্যে ছড়িয়ে পড়ছে মণিপুরী তাঁতের কাজ। এতে করে নষ্ট হচ্ছে মণিপুরী তাঁতের মান। এদিকে তাঁতিদের অভিযোগ, সুতার দাম বাড়লেও বাড়েনি কাপড়ের দাম। টুরিস্টগুলো আইতেছে, আইসা আমাদের মণিপুরের কাপড় বেচাকেনা ভালো চলতেছে, কিন্তু সুতার দাম বাড়াতে এবং কম্পিটিশন মার্কেট ধরাতে লাভের অংশটা কম। হ্যান্ডিক্রাফট হাতের তৈরি গুণগত মান 100% ভালো, 100% বেশি ভালো। পুঁজির অভাবে অধিকাংশ তাঁতি বিকল অবস্থায় পড়ে আছে। অনেকেই তাঁতের ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় যুক্ত হচ্ছেন। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে মূলধন, কাঁচামাল ও বাজারজাতের পরিকল্পিত ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এবছর ঈদে শত কোটি টাকার মণিপুরী তাঁতের শাড়ি ও পণ্য বিক্রি হবে বলে জানান তাঁত শিল্পীরা। তাদের বিক্রি বৃদ্ধি প্লাস এটা প্রচারণার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি এবং এটা অনলাইন এবং অফলাইনে যাতে তাদের প্রচারণাটা সঠিকভাবে হয়, এই বিষয়ে তাদেরকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করে থাকি। এখন মৌলভীবাজার। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।